Koshami sir, for your very humble words. Delighted and embarrassed at the same time. I would like to thank everyone. First of all, I would like to thank the chief guest of this workshop, Justice Ahmed Sohail. I would like to thank the chairman of PIMS, Ehsan Koshami sir, and all the other honorable speakers of this session coming from abroad and in Bangladesh. I humbly thank all of you for your kind presence in this workshop today. আজকে এখানে বিশেষভাবে দুইটা বিষয়ে আমার সম্মানিত চিফ গেস্টকে এবং কোশামি স্যারকে থ্যাংক ইউ বলতে চাই। চিফ গেস্ট আমাদের জাস্টিস আহমেদ সোহেল স্যারকে এই জন্য থ্যাংক ইউ বলতে চাই যে আর্টিকেল 116 রিনসেট করার মাধ্যমে উনি বিচার বিভাগের হাতে যে ক্ষমতাটা ছিল সেটাকে পুনরুদ্ধার করেছেন। বিচার বিভাগের হাতে যেই বিচারকদের একটা বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে হবে, যখন রাজনৈতিকভাবে যখন সমস্ত প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত হয়ে যায় তখন দেশের রাষ্ট্র কাঠামো পরিচালনা করা খুবই কঠিন হয়ে যায়। এই যে আমরা এটাকে বলি হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই দুর্বৃত্তায়নগুলো কেন হয়? কারণ হচ্ছে ক্ষমতা কাঠামোর যখন ডিসেন্ট্রালাইজেশন না হয়, যেই প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে যদি পরিচালনা করার সুযোগ না থাকে তখনই আসলে দুর্বৃত্তায়নের সুযোগটা হয়। এই যে একজন বিচারক তার বিচারিক কাজে 100% এফোর্ট এবং নিউট্রালিটি, তার সততা দিয়ে বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করার জায়গায় যখন উনি রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের দাবিদারি করতে যান, sorry to utter these words, it is only because এটা ওনার দোষ না, কারণ ওনার ওই প্রমোশনটা আটকে আছে এমন একটা রাজনৈতিক দলের হাতে যিনি ক্ষমতায় আছেন এবং যার মাধ্যমে প্রেসিডেন্ট নিয়োগ হচ্ছে। So this was very, very important, and this is what we have fought for, and this is what we are standing for. I'm very, very glad that alhamdulillah অনেকগুলো রিফর্ম প্রপোজালের মধ্যে this was one of the main theme যে হচ্ছে যেখানে আমরা চেয়েছি যে রাষ্ট্র কাঠামোতে এই ক্ষমতা কাঠামোর থেকে দূরে সরে গিয়ে যেই প্রতিষ্ঠান নিজের স্বকীয়তা বজায় রেখে সততার সাথে নিজস্বতা বজায় রেখে কাজগুলো করতে পারে। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস আহমেদ স্যারকে। And you all might not know, but this amendment proposal has been drafted and largely contributed by our very own chairman of PIMS, Ehsan Koshami sir. টিম ছিলাম আমি একা না। PIMS এর টিম ছিল, বাট স্যার আসলে খুবই হাম্বল। স্যার তো নিজের ক্রেডিটটা উনি কখনোই বলতেন না, আমরা জানি, তাই সেটা আসলে সবার সামনে তুলে ধরা জরুরি মনে করেছি। তো আজকের এই প্রোগ্রামে আসলে as I am one of you, I just came forward to speak before this dais and আসলে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমি ওইভাবে ফর্মাল কথা বলতে পারি না, সবসময় আমি বলে থাকি হয়তো আপনার আইনজীবী থেকে মিডিয়েটর হয়েছি, মিডিয়েটর থেকে এখন একটু রাজনীতি করা শিখছি, কিন্তু দিন শেষে I am one of you and I cannot actually find myself in any place other than my own very people. So আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো এখানে সবাই বলেছেন সেটা রিপিট করব না। আমাদের কিনোট স্পিকার ইশারা বা আমাদের সম্মানিত জাজ ওনারা খুবই সুন্দর করে জিনিসগুলো তুলে ধরেছেন। আমি অবাক হয়েছি যে আমাদের যে ফরেন স্পিকারসরা ছিলেন ওনারা খুব সুন্দরভাবে এই আইনটার আগে কি অবস্থা ছিল, এখনকার কি অবস্থা, অর্ডিন্যান্সের মাধ্যমে কিভাবে উন্নতি হচ্ছে সেটা তুলে ধরেছেন। আমি যেটাকে সবচেয়ে বেশি পজিটিভ মনে করি যে there are certain places where it has been made mandatory to mediate and go for alternative dispute resolution, then going for cases instantly. আমি আগে পজিটিভ এক্সাম্পলগুলো বলি যে কেন আমি ব্যক্তিগতভাবে পেয়েছি যে কোন জায়গায় এই জিনিসগুলো সুবিধাজনক হচ্ছে, তারপর আমি একটু নেগেটিভ কথাও বলতে চাই, কারণ আসলে সমালোচনা না করলে সিস্টেমটা ঠিক হয় না। তো বেসিক্যালি যখন আমি দেখছি যে পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারায় যেই
অ্যাম্বিটগুলো আছে, সেগুলো বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ, বাচ্চার গার্ডিয়ানশিপ অ্যান্ড কাস্টাডি, এই অ্যাম্বিটটা যখন এই মিডিয়েশন অ্যান্ড অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের প্রসেসটা ম্যান্ডেটরি করা হয়, সেখানে আমরা যে কতটা উপকৃত হচ্ছি। যেমন আমি ফ্যামিলি ল প্র্যাকটিস করি, আমার কাছে এরকম অনেকে আসে যারা এই যে বাচ্চা নিয়ে ইস্যু, দেনমোহরের কথা বাদ দিলাম, আমার কাছে তো মনে হয় যে একজন নারীর এত বেশি স্বাবলম্বী হওয়া উচিত যে একজনের সাথে সম্পর্ক না থাকলে তার দেনমোহরের টাকা আসলে থু দেওয়া উচিত। সরি ফর মাই ভয়েস, বাট ওইটা আই এম ভেরি সরি। তো ওইটা একটা আলাদা জায়গা, কিন্তু এরপরে হচ্ছে ইট ইজ আ রাইট, বাট আমি হলে সেটাই ভাবতাম আর কি। তো গার্ডিয়ানশিপ এন্ড কাস্টাডির যে জায়গাটা, ওখানে দেখছি যে একজন খুবই শিক্ষিত ভদ্রলোক, তার ওয়াইফ আরো বেশি শিক্ষিত, মানে দুইজনের সম্পর্কটা আসলে ইগো কনফ্লিক্টের কারণে অনেক চেষ্টার পরেও আর টিকে নেয়। এখন বাচ্চার ইস্যুতে এসে ভদ্রলোক 2 দিনের জন্য বাচ্চাকে মাসে সময় দেন না, কারণ উনি বিশাল ব্যস্ত, কিন্তু বাচ্চার যে গার্ডিয়ানশিপ এইটা সে ছাড়বে না, এটা তার ইগো। সেই ইগোর কারণে তাকে বহুবার বুঝিয়ে শুনিয়ে মিডিয়েট করার জন্য নোটিশ পাঠানো হলো, ভালোভাবে বলা হলো, কিন্তু সেটার জন্য সে ঘুরিয়েই যাচ্ছে। এখন যখন আমি ভদ্রমহিলাকে বললাম যে আপা, there is no way you have to file a case for guardianship and custody since you are considering going abroad with your child. She has got a scholarship. তো আপা ভাবছে যে কোর্টে যখন যাবে, যেহেতু উনি একজন স্বনামধন্য ব্যক্তি, ওনার জন্য কোর্টে সবার সামনে দাঁড়ানোটা ইজ আ হ্যারাসমেন্ট। তো উনি সেই জন্য যেতেও পারছেন এবং উনি ওনার যে স্কলারশিপটা সেটার জন্য একটা ডেফারেলের অ্যাপ্লিকেশন করেছে। কতটা একটা দুঃখজনক ব্যাপার যে একজন মহিলা যোগ্যতা থাকা সত্ত্বেও সে তার এই সুযোগটা কাজে লাগাতে পারেনি, কারণ she chose her son over the opportunity she has got. সো প্রায়োরিটাইজ করেছে উনি ওনার সন্তানকে। এখন আজকে যদি এই আইনটা জুলাই মাসে আসার আগে যদি এই আইনটা বলবৎ থাকতো, তাহলে হয়তো আবার এই স্কলারশিপটা ডেফার করতে হতো না। So that is why I would find যে alhamdulillah she will have a relief now and this guy will be bound to come for mediation if she files an application now. তারপরে দেখেন এই যে পারিবারিক যে মামলাগুলো থাকে, বন্টনের মামলাগুলো 15 লাখ টাকার নিচে যে সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত, এইগুলো অনেক সহজ হয়ে গেল। সবাই মিলে একসাথে বসে একটু আলাপটা করতে পারি না আমরা যে বসে আলাপটাই করতে পারি না, এইটাই সমস্যা। আর নানান বিশৃঙ্খলায় আমরা নিজেদের মধ্যে আলাপটা, এই যে 5 লাখ টাকা কমে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 এর যে এর মামলাগুলো, এগুলো কিন্তু আসলে মামলা হওয়ার সাথে সাথেই কিছুদিনের মধ্যেই আবার ওয়ারেন্টও হয়ে যায়, যদিও ওয়ারেন্ট হলো এটা পেইলেবল কেস। বা এই যে একটা 5 লাখ টাকা জন্য কোর্ট কাছারি দৌড়াদৌড়ি, তারপর তো একসাথে বসলে কথা বললেই কিন্তু সমাধানটা হয়। এটা অনেক কঠিন সমস্যা, শুধু বসার জন্য সমাধান হয় না। যৌতুক নিরোধ আইন এবং নারী শিশু নির্যাতন দমন আইনের যে ব্যাপারটা, these particular laws has been very effective for women who has been oppressed by the people, by the very own people they live together, and যাদেরকে আমরা সবচেয়ে বেশি নারীরা বিশ্বাস করি, তারাই যখন নির্যাতিত হই, তখন এই আইনগুলো আমাদের জন্য অনেক কাজে এসেছিল। কিন্তু এই আইনের অপপ্রয়োগও আছে, সম্পর্ক টিকছে না, দুজনের যে কারণে দোষ হতে পারে, কিন্তু এই আইনগুলোকে অপব্যবহার করা হয় ওই ক্ষেত্রে যেখানে দেখা যায় যে আসলে I cannot have an upper hand on him, যে একটা মামলা ছবি দিতে শিক্ষাটা হবে আমাদের কাছেই আসে প্রতিদিন যে আপা ওকে আমি এভাবে মাফ করবো না, একটা ব্যবস্থা করার। তো যখন ফ্যাক্টস জিজ্ঞেস করলে তো ফ্যাক্টস ডাজন্ট অ্যাড আপ যে মামলার সেকশনের আন্ডারে পড়ে, তখন বলে না আপা কিছু একটা লিখে দেন। So these are the real stories that we know being on the other side. ভুক্তভোগী হয়েও দেখেছি, আবার ভুক্তভোগীদের সহায়তা করতে গিয়েও দেখেছি। এইসব ক্ষেত্রে যখন মধ্যস্থতা করা হয়, তখন আসলেই এইটা একটা বড় কাজে আসতে পারে। আর দেখুন মহাত্মা গান্ধী কি বলেছে, পিস ইজ নট অ্যাবসেন্স অফ কনফ্লিক্ট but the ability to cope with it. So we need to learn to cope with that, with the conflicts and then establish peace within the society. এখন ওই যে বলেছি ভালো বললে একটু খারাপও বলতে হয়, সেই জায়গাটায় আসি। আমাদের আসলে এই যে মিডিয়েশন আর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনটা ম্যানেজ যদি করা হলো,
সিপিসির 89 এতেও কিন্তু এটা আসলে কোনো লাভ হয় না যদি এটার ইমপ্লিমেন্টেশনের প্রপার ইনফ্রাস্ট্রাকচার এনশিওর না হয়। এখন 89 এ অনুযায়ী এই যে অর্থঋণ মামলা, 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 সমস্ত মামলায় কিন্তু যে মধ্যস্থতা করার জন্য 1 মাস 2 মাস বা একটা দেড় দুইটা দেড় তিনটা দেড় সময় দেওয়া হতো। আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি আমরা মধ্যস্থতা নিয়োগ করার জন্য তাদেরকে সময় দেওয়া হতো, কিন্তু আলটিমেটলি ইট হ্যাড নো ইফেক্ট, নো রিয়েল ইফেক্ট। যদি এটা শুধু আইনই করা হয়, যে আইনগুলো বিদ্যমান ছিল সেগুলোই কাজে আসতো, তো আবারও আইন আসলো, কিন্তু সেটা ইনফ্রাস্ট্রাকচারাল যে মেকানিজমটা সেইটা অবশ্যই এনশিওর করতে হবে। আপনার টেকনিক্যালিটি, আপনার এই যে যথেষ্ট পরিমাণ মিডিয়েটর বাংলাদেশে আছে, এটা জানে না হয়তো অনেকে। ওই পেপার পত্রিকায় পড়লাম যে মিডিয়েটরস ট্রেইন এবং দক্ষ মিডিয়েটরস লাগবে। আরে ভাই, কোথায় কোথায় আছে এটা আমাদের জিজ্ঞেস করেন না। আমাদের হাজার হাজার দক্ষ মিডিয়েটরস আছে, বিমস থেকে, তারপর হচ্ছে আরো অর্গানাইজেশন যারা আছে বাংলাদেশে এবং বিদেশ থেকেও বাংলাদেশে এসে। আমি নিজে বাইরে কয়েক জায়গায় কয়েকটা অর্গানাইজেশনের আন্ডারে মিডিয়েশন এন্ড আর্বিট্রেশনের ট্রেনিং করেছি। ইউ মাস্ট নো যে কোথায় যেতে হবে। বাংলাদেশে এত বেশি কোয়ালিফাইড মিডিয়েটরস আছে, জাস্ট পুট দেম ইন রাইট প্লেসেস, দে উইল বি এবল টু ফ্যাসিলিটেট। হ্যাঁ, এখন লিগ্যাল এইডের সাথে গিয়ে মিডিয়েটরদেরকে কাজ করতে হলো। যে সেদিন অ্যাটর্নি জেনারেল স্যার বললেন যে এত কম টাকা দেয় যে আসলে কিভাবে সার্ভিসটা দিবে। বাট আমরা যারা মিডিয়েশনের ট্রেনিংটা করেছি তারা কিন্তু জানতাম যে বাংলাদেশে এই মিডিয়েশনের ক্যারিয়ার আছে, বাট অত প্রমিনেন্ট না। সো আমি যখন মিডিয়েট করতে যাই বা কাউন্সেলিংও করতে যাই একটা ফ্যামিলি ইস্যুতে বা মানে প্রপার্টি ইস্যুতে, তখন কিন্তু আমি জানি যে আমি এই যে কথাগুলো বলছি দুজনের মাঝখানে বসে, ওইটার জন্য আমি যে টাকাটা চাবো সেটা আসলে বাংলাদেশের কালচার না, বাংলাদেশের মানুষ ওইভাবে টাকাটা দিতে চায় না। তো ওইটা জেনেই কিন্তু আমরা মিডিয়েশনের ট্রেনিংটা করেছি। তো আমাদের যারা প্রফেশনাল অ্যাক্রিডিটেড মিডিয়েটরস আছেন তাদের জন্য আসলে টাকাটা বড় ইস্যু না। সমাজে এই পিস ম্যানেজমেন্ট সিস্টেমটা স্টাবলিশ করাটাই হচ্ছে আমাদের এখন আসলে মূল লক্ষ্য। লেট আস নট লুক এট দ্য মানি। আমি আমার ভাই বোন যারা অ্যাক্রিডিটেড মিডিয়েটরস আছেন তাদেরকে এই অনুরোধটা করবো যে মানে লেটস ডু ইট ভলান্টারিলি। পয়সার কথাটা আসলে পরে চিন্তা করি। কত কাজ মানুষকে কত সাহায্য জীবনে করেছে আমরা। সরকারকে এই যে মিডিয়েশনের প্রসেসটা, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের প্রসেসটা স্টাবলিশ করার জন্য লেট আস হেল্প করলে আলটিমেটলি দেখবেন যে এই স্ট্রাকচারটা যখন একবার দাঁড়িয়ে যাবে, আমরা সাহায্য করলে তখন টাকা এমনি আসবে। তো আমরা এইভাবে সরকারকে আমরা সাহায্য করতে চাই আমাদের জায়গা থেকে, কিন্তু আসলে যারা এটা ইমপ্লিমেন্ট করবেন তাদেরকে এই ইনফ্রাস্ট্রাকচারটা ভালোভাবে ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ ইট হ্যাজ নো ভ্যালু। প্রতিদিন আইন করলাম, অর্ডিন্যান্স করলাম, এইটা আসলে কোনো ভালো কিছু হতে পারে না। দুই একটা জায়গায় আমি একটু নোট দিতে চাই, সেটা হচ্ছে জাতীয় পরিচালনা বোর্ডের যে লিস্টটা দেখলাম, সেই লিস্টে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি আছেন, যেমন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা উপদেষ্টা, জাতীয় সংসদের স্পিকারের মনোনীত 2 জন সংসদ সদস্য, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে শেষে এসে আমি দেখলাম সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, দুটো অ্যাড হয়েছে, এটা খুবই ভালো। সেটা হচ্ছে সরকার কর্তৃক মনোনীত আইন ও অধিকার সম্পর্কিত বেসরকারি সংস্থার 3 জন প্রতিনিধি এবং সরকার কর্তৃক নারী সংস্থা হইতে মনোনীত 3 জন প্রতিনিধি এবং নির্বাহী পরিচালক। দেখেন যে এখানে নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। কারণ সব জায়গায় যে নারীদের কথা আসলেই যখন বলেছি কি নারীরা সম্মানের সাথে কম্পিট করে 100 আসনে ভোট করবে, তখন বলে যে না হবে না, এসব হবে না। কেন? কারণ যে সাজায় রাখবে, এই জন্য সাজায় রাখাটাই জরুরি, বেশি কথা বলার দরকার নেই। তো এই পর্যালোচনা এই জাতীয় পরিচালনা বোর্ডের নারীদেরকে একটা সম্মানজনকভাবে স্পেস দেওয়া হয়েছে, সেই জন্য আমি এটাকে পজিটিভ মনে করি। একটা জিনিস, এই ক্ষমতা কেন্দ্রিক দুর্নীতি যেগুলো আছে, এই দুর্নীতিগুলো দেখতে গিয়ে কিছু জায়গায় আসলে খুব চোখে লাগছে। সেটা হচ্ছে, এটা বললে আমি জানি না কালকে আমার কি অবস্থা হবে, কিন্তু বলতেই হবে। 2 দিন পরপরই কোর্ট প্রিমিসেসে দেখি মারামারি লাগে। আমাকে সেদিন একটা জায়গায় কথা বলছিলাম, মাঝখানে বলছিল যে এই যে রাজনীতিবিদদের মধ্যে মারামারি, এইটা সময় এই যে আলোচনা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো সমাধান হচ্ছে না, তাহলে এটা শেষ কোথায়? আপনারা বলছেন এটা শেষ না হলে নির্বাচন করতে দিবেন না, কেউ বলছে কালকে নির্বাচন দেন। আমাদের কথা ওখানে আমি একই কথাই বলেছি
যে দেখেন মানুষের মতবিরোধ থাকবেই, সেটার জন্য যে কোনো পরিস্থিতিতে হাজব্যান্ড ওয়াইফের মতবিরোধ থাকে, মা বাবার মধ্যে মতবিরোধ থাকে, ভাই বোনের থাকে, প্রতিষ্ঠানের বস আর এমপ্লয়ীদের মধ্যে মতবিরোধ থাকে, সব জায়গায় থাকে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানে সংসার বলেন আর যে কোনো প্রতিষ্ঠান বলেন, এটা পরিচালনা করার জন্য রাষ্ট্র ইটসেলফ পরিচালনা করার জন্য সবাইকে একটা জায়গায় আসতে হয়, এবং সেই জায়গায় আসার জন্য হেল্প করে তারা, এই যে আমরা মিডিয়েটাররা। এইভাবে দুই পক্ষ দুই রকম কথা বলবে, বাট একজন 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 মিডিয়েটর থাকবেন যার কথা শুধু আপনাকে শুনতে হবে, অ্যাটলিস্ট যার সাথে বসে আপনাকে আলাপটা করতে হবে যে ঠিক কোন জায়গায় এসে সমস্যাগুলো সমাধান করার একটা জায়গা আছে। উই আর দেয়ার টু হেল্প। এই কথাটা বলেছিলাম আরেক জায়গায় রাজনীতিবিদদের মধ্যে কনফ্লিক্টের জন্য। আজকে আসলে সবার কাছে এখানে অনেক মানে ইন জেনারেল যারা অন্যান্য পেশা থেকে মিডিয়েটর হয়েছেন তাদের ছাড়া অনেক আইনজীবী আছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আমরা আসলে বিচারকগণ এবং বারের যে সমিতি আছে, যে সমিতি আসলে প্রতিদিনই এক্সটেন্ড হচ্ছে, কেন জানি না ইলেকশন কেন হচ্ছে না, এগুলো আসলে বললে বলবে রাজনৈতিক কথা হচ্ছে, কিন্তু এটা আমাদের অধিকার। আমরা আসলে ইলেকশনটা চাই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, এটা আমাদের অধিকার। আমরা কাকে চুজ করবো সেটা আমাদের সুযোগ দেওয়া উচিত। শুধু রাষ্ট্রীয় সংসদেও ইলেকশন হবে, কিন্তু সুপ্রিম কোর্ট বারের ইলেকশন হবে না। এই যে হচ্ছে না বলেই তো প্রতিদিন কোর্টে মারামারি লাগছে, আর কে কার কাছে যে বিচার দিবে আর কে সমাধান করবে সেটার কোনো ইয়ে নাই, মানে সেটার কোনো জায়গা নাই বলার। এখন এটা তো একটা জায়গা থাকতে হবে, এটা মানুষজন হাসাহাসি করে। এক জায়গায় গেলে বলে আপনাদের মানে লজ্জায় মাথা নত হয়ে আসে যে একজন বিচারকের সামনে আমরা ভাই বোনরা, মানে একটা ক্লায়েন্টের জন্য বা যে কোনো ইস্যু, মানে যত বড় ইস্যুই হোক, মানে বিচারকের সামনে আমরা মারামারি করতেছি, আমরা গালাগালি করতেছি। মানে এই পরিবেশ কোনোদিন আসলে কোনোভাবে আগেও যদি হয়ে থাকে সেটাও কাম্য না, এখনো যদি হয়ে থাকে সেটা তো আরো বেশি কাম্য না, কারণ পরিবর্তনের জন্যই তো জুলাই এসেছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, দয়া করে একজন আমরা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বা অ্যাডভোকেট পরিচয় না, উই আর দ্য অ্যাডভোকেটস অফ দ্য সিভিল সোসাইটি। উই শুড বিহেভ ইন আ সিভিল ম্যানার। যে কোনো সমস্যা হলে মিডিয়েট করার সুযোগ আছে। বাংলাদেশ সেই সুপ্রিম কোর্ট প্রেমিসেসে এটা দেখেন একটা মিডিয়েশন সেন্টারই আছে, দুই পক্ষের ঝগড়া হলে এখানেই চলে আসেন না, মিডিয়েটর অনেক আছে ডেকে আনেন, বিচারকগণের উপস্থিতিতে দরকার হলে মিডিয়েশনের ব্যবস্থা হবে। দয়া করে করজোড়ে অনুরোধ করছি, এমন কোনো এম্বারেসিং সিচুয়েশন যাতে কেউ ক্রিয়েট না করি, যাতে এটার জন্য আমাকে বলতে অমুক দলের অমুক এরা করছে, অমুকে বলতে অমুক দলের ওই আপারা এরকম করছে। I don't want to take that blame. We are brothers and sisters. এখানেই মরে যাবো, এখানেই আমাদের জানাতে হবে। দিন শেষে সবাই ঘুম থেকে উঠে একজনের চেহারা দেখবো, সালাম বিনিময় করবো। সবাই একটু সৌহার্দ্যটা বজায় রাখি। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, আইনি মতভেদ থাকতে পারে, আমাদের ক্লায়েন্টস আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই বোনের জন্য মনে রাখি। ধন্যবাদ সবাইকে।